নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। আমরা যাচ্ছি ভারতের অন্যতম প্রাচীন শহর পাটনাতে। পাটনা শুধু বিহারের প্রশাসনিক কেন্দ্রই নয়, এটি ভারতের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক নগরগুলির মধ্যেও একটি। আজকের পর্বে আমরা একে একে পাটনার প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ঘুরে দেখব, জানবো তাদের ইতিহাস, দেখব শহরের সংস্কৃতি, স্বাদ নেব বিহারের বিখ্যাত খাবারের, আর আপনাদের জানাবো কিভাবে খুব কম খরচে এই শহর ঘুরে দেখা যায়। আপনার প্ল্যানটা ঠিক কেমন হবে? এমনিতে বাস থাকলেও হাওড়া শিয়ালদা থেকে পাটনা আসার অসংখ্য ট্রেন আছে। কম বেশি 9 ঘন্টা মতো সময় নেয়। 390 টাকার মধ্যে স্লিপারের সিট পাওয়া যায়, কিন্তু উত্তরবঙ্গ থেকে আসলে 12 ঘন্টার আশেপাশে সময় নিয়ে নেয়। সবচেয়ে সুবিধাজনক ট্রেন হলো ক্যাপিটাল এক্সপ্রেস। ক্যাপিটাল এক্সপ্রেস যখন পাটনা পৌঁছালো তখন ভোর 4:30। পাটনার প্রথম ইমপ্রেশন তৈরি হয় স্টেশনের সামনে এসে দাঁড়ালে। একে একে মনে পড়ে যায় নন্দ, মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের কথা। চন্দ্রগুপ্ত মৌর্য, চাণক্য এবং সম্রাট অশোকের কথা। অবশ্য তখন এর নাম ছিল পাটলিপুত্র, আর এই পাটলিপুত্রই ছিল সাম্রাজ্যের রাজধানী, মানে আজকের পাটনা। বিহার বা পাটনা সম্বন্ধে আমাদের চিরাচরিত একটা ধারণা রয়েছে। আপনি যদি পাটনা স্টেশনের ঠিক বাইরেটায় দাঁড়িয়ে দেখেন, একদম সেই ভাবনা আপনার ভুল প্রমাণিত হবে। এত সুন্দর আপনার দাঁড়িয়ে দেখার মতো। পাটনার মধ্যে ঘোরার জন্য অটো, ই-রিক্সা, ক্যাব এবং সিটি বাস খুব সহজেই পাওয়া যায়। তবে এখানে র্যাপিডো সার্ভিসও খুব ভালো। আমার মনে হয়েছে র্যাপিডোতে খরচাটাও অনেকটা কম হয়। এই পর্বে 3 দিনে মোট 16টি দর্শনীয় স্থান দেখাবো, যার মধ্যে কয়েকটা পায়ে হেঁটেই দেখে নেওয়া যায়। স্টেশন থেকে বেরিয়ে ঠিক মুখোমুখি পড়ে মহাবীর মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে ভগবান হনুমানের জোড়া বিগ্রহ দর্শনের জন্য আসেন। বর্তমান মন্দিরটি 1987 সালে নতুনভাবে নির্মিত হয়। কথিত আছে স্বাধীনতার আগে এখানেই একটি ছোট হনুমান মন্দির ছিল, তবে আজকের বিশাল মন্দিরটি পরবর্তীকালে গড়ে তোলা হয়। মন্দিরের অন্যতম জনপ্রিয় প্রসাদ হলো নৈবেদ্যম। একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে নৈবেদ্যম বলছিলাম প্রসাদ, তিরুপতি মন্দিরের প্রসাদ খুব বিখ্যাত, জানেন সকলেই। তো বলা হয় যে তিরুপতি মন্দিরের পর নাকি এই যে নৈবেদ্যম তারপর প্রসিদ্ধ, এখানে লেখাও রয়েছে। আপনারা যদি সকালে এখানে আসেন তাহলে শান্ত পরিবেশে দর্শন করতে পারবেন, তবে সন্ধ্যার আরতির সময় মন্দিরের পরিবেশ একেবারে অন্যরকম হয়ে ওঠে। মহাবীর মন্দির থেকে 200 মিটারের মধ্যে রয়েছে বুদ্ধ স্মৃতি পার্ক। এই পার্কটি 2010 সালে ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের 2554 বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয়। পার্কের প্রধান আকর্ষণ হলো 200 ফুট উঁচু বুদ্ধ স্মৃতি স্তূপ। বিশেষ বিষয় হলো এখানে শ্রীলঙ্কা, জাপান, মায়ানমার, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের বৌদ্ধ সংগঠনগুলির দেওয়া পবিত্র বুদ্ধ ধাতু সংরক্ষিত রয়েছে। আচ্ছা, বাইরে কিন্তু বেশ রোদ। আমি একটা জিনিস পাটনাতে এসে দেখলাম যে গাছের পরিমাণ খুব কম, এখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে, তো ঠান্ডা বেশ ওয়েদারটা। পাটনায় এসছি আর বিহারি কুইজিনে
লিট্টি চোখা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট খাবার, আর সেই খোঁজ নিতেই লিট্টি চোখা আপনি সব জায়গায় পাবেন, কিন্তু বেস্ট আপনাদের দেখানোর ইচ্ছে, সেজন্যই এসছি চৌরাসিয়া জি কি পুরানি লিট্টি দোকান। কোথায়? মহাবীর মন্দিরটা ওই দেখুন চূড়াটা দেখা যাচ্ছে, সামনেই রয়েছে একটি পুরনো জামা মসজিদও রয়েছে, একদম কাছেই আপনি কিন্তু পুজো দিয়ে লিট্টি চোখা খেতে চলে আসতে পারেন। গুগল লিঙ্ক আমি দিয়ে দেব, কত দাম, কি ব্যাপার, কি প্লেটিং, ভেতরে গিয়ে দেখি, চলুন। अच्छा, आपने बोला कि 70 साल से एक ही रेसिपी, अंदर क्या क्या डलते हैं? इसके अंदर शुद्ध चने का सत्तू होता है। अच्छा। और शुद्ध चने का सत्तू होता है। सत्तू के अंदर अजवाइन, काली मिर्च, सरसों का तेल, गोलकी, मिर्चा, लहसुन, अदरक, बिना कलर केमिकल का अगर कोई डिश बनता है तो वो है अपने बिहार का लिट्टी चोखा। एक बार आपका यहाँ जूठन गिरेगा फिर आप हमारे हो जाइएगा। আর লিট্টির যদি কথা বলি, এই দেখুন কি নরম, একদম তুলতুল করছে, খেয়ে দেখতে হবে। চোখাতে এইভাবে ডুবিয়ে, অসাধারণ অসাধারণ। কেউ যদি এক্সপেরিমেন্ট না করে একদম আসল লিট্টি চোখা খেতে চান, চলে আসুন। এবার চলে আসি বিস্কোমান ভবনের কাছে। একটা সময় পর্যন্ত এটি ছিল পাটনার সবচেয়ে উঁচু ভবন। বিস্কোমান ভবনের মুখোমুখি রয়েছে গান্ধী ময়দান। এটি শুধু একটি বড় মাঠ নয়, ভারতের স্বাধীনতা আন্দোলনের বহু গুরুত্বপূর্ণ সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই পটেলের ঐতিহাসিক ভাষণের সাক্ষী এই স্থান। আজ এখানে সকালে মানুষ হাঁটতে আসেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বইমেলা, সরকারি অনুষ্ঠান এবং বড় বড় জনসভা অনুষ্ঠিত হয়। মাঠের একপাশে মহাত্মা গান্ধীর বিশাল ব্রোঞ্জের মূর্তিটি বিশেষভাবে নজর কাড়ে। আপনি গান্ধী ময়দানের 1 নম্বর গেট থেকে বেরিয়ে একটু এগোলেই পাবেন গান্ধী মিউজিয়াম, এই যে। আর গান্ধী মিউজিয়ামকে ডান দিকে রেখে বাঁ দিকের গলিটা দিয়ে গেলেই কিন্তু রয়েছে গোলঘর। আমরা এখন সেদিকেই যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো বিহারে আসার আগে অনেকের মতো আমারও ধারণা ছিল বিহারে কি জানি কেমন হবে মানুষজন। সত্যি কথা যদি বলি তাহলে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। বিহারের মানুষ খুব হেল্পফুল। এই মুহূর্তে রয়েছি পাটনার গোলঘরে। গোলঘর সম্বন্ধে যদি বলতে যাই তাহলে গোলঘরটা 1770 সালে নির্মাণ করা হয়। কেন বলি, ওই সময় বাংলা বিহারে একটা দুর্ভিক্ষ দেখা দিল, আর দুর্ভিক্ষের প্রভাব যেমন পড়েছিল সাধারণ মানুষের ওপর, তেমনি পড়েছিল ইংরেজ সৈন্যদের ওপর। আর ইংরেজ সৈন্যদের ওপর এই প্রভাব পড়ার সঙ্গে সঙ্গেই জেনারেল গভর্নর ওয়ারেন হেস্টিংস সিদ্ধান্ত নিলেন যে খাদ্য মজুত রাখার একটা ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এরকম আকালের মুখে পড়লে কোনো একটা ব্যবস্থা যেন হয়, ইংরেজ সেনারা না খেয়ে থাকতে না হয় তাদের। তো সেই কথা মাথায় রেখেই এই গোলঘর, যাতে প্রচুর শস্য মজুত রাখা যায়, 1400 টন শস্য এই গোলঘরে মজুত রাখা যেত। আর এই মজুত রাখার জন্য ওপরের দিকে একটা কিন্তু সিঁড়ি ছিল, সিঁড়ির ওপরে ফুটো ছিল যা দিয়ে শস্য ঢোকানো হতো। তবে সেই ফুটোটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কালক্রমে আগে কিন্তু মানুষজন এই পাশে সিঁড়ি রয়েছে দিয়ে গিয়ে ওপরে গিয়ে দেখতে পেত। কালক্রমে নানা দুর্ঘটনায় সেসব বন্ধ। এখন কিন্তু গোলঘরের সাইডে এই যে পুরো একেবারে পাকাপাকি বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে, তালা ঝুলছে। তার কারণ সময় অসময় বিভিন্ন দুর্ঘটনা। এই মুহূর্তে পাটনা শহর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শ্রী হরিমন্দির সাহিব গুরুদুয়ারা, যেটা চলতি কথায় পাটনা সাহিব গুরুদুয়ারা বলে জানা যায়। সালটা 1666, 22শে ডিসেম্বর। জন্মগ্রহণ করেন শিখদের 10ম ধর্মগুরু গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিংজি প্রথম জীবনের কয়েকটা বছর কিন্তু এই পাটনা শহরেই কাটান, যতদিন না পর্যন্ত তিনি পাঞ্জাব যান। আর এই জায়গাকে ঘিরেই মহারাজা রঞ্জিত সিং এই যে পাটনা সাহিব গুরুদুয়ারা স্থাপন করেন।
আর একটা ব্যাপার, এখানে কিন্তু এই যে পাটনা সাহিব গুরুদুয়ারাতে 24 ঘন্টা লঙ্গারের ব্যবস্থা রয়েছে। তাহলে কেউ যদি আসেন, গুরুদুয়ারা কিন্তু 24 ঘন্টাই খোলা, লঙ্গারও 24 ঘন্টাই খোলা। এটি হলো বিহারের রাজধানী পাটনায় গঙ্গা নদীর তীর ঘেঁষে নির্মিত একটি 4 লেনের আধুনিক এক্সপ্রেসওয়ে। মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভের আদলে তৈরি হওয়ায় স্থানীয়ভাবে এটি পাটনা মেরিন ড্রাইভ নামে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয়। মেরিন ড্রাইভ রোড মানে পাটনার খুব সুন্দর রোড, তার পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা নদী। আর গঙ্গা নদীকে ঠিক হরিদ্বার বা বেনারসের স্টাইলে সাজানোর চেষ্টা করা হয়েছে। এই দেখুন নৌকো রয়েছে এবং নৌকো করে আপনি নৌকো বিহার করতে পারেন। সবথেকে সুন্দর সময় হয় সূর্যাস্তের সময় আসুন, আমরা যেমন এসছি, না হলে সূর্যোদয় একদম সকালে। আর বললাম না যে গঙ্গা বা হরিদ্বারের স্টাইলে সাজানোর চেষ্টা করা হয়েছে। ওই দেখুন ওখানে দেখতে পাচ্ছেন এক একটা স্তম্ভ মতো ছোট্ট একটা বসার মতো করেছে আলাদা আলাদা করে, ভীষণ সুন্দর লাগবে। আর শনিবার বা রোববার সন্ধ্যে 6:30টায় যদি আসতে পারেন তাহলে কিন্তু এখানে আরতিও হয়, সেই আরতিও দর্শন করতে পারেন। মনে রাখবেন ইটসেলফ এই যে মেরিন ড্রাইভ রোডটা করেছে সেটাও কিন্তু খুব সুন্দর। আর ঘাট যদি বলি, পাটনায় কিন্তু অনেকগুলো ঘাট গঙ্গা নদীকে ঘিরে রয়েছে, রাজাঘাট, রানীঘাট, রোশন ঘাট। আমরা রয়েছি এনআইটি ঘাটে। এনআইটি ঘাটও বলতে পারেন, আবার গান্ধী ঘাটও বলতে পারেন। পাশে এনআইটি রয়েছে আর সেখানেই এনআইটি ঘাট বেশ সুন্দর। আমার মনে হয়েছে এতগুলো ঘাটের মধ্যে এনআইটি ঘাটটা সব থেকে বেশি সুন্দর। ওই যে গঙ্গা পাড়ের জন্য হাঁক দিচ্ছে। কিতনা করকে হ্যাঁ? 50 रुपए आने जाने का? अच्छा अच्छा अच्छा, 50 টাকা পার হেড, গঙ্গা নদীর এপার ওপার দুটো মিলে। আর এই মুহূর্তে সূর্য কিন্তু পাটে বসবো বসবো করছে। আজ আমাদের পাটনায় দ্বিতীয় দিন। আজকের লিস্টে আছে বিহার মিউজিয়াম, পাটনা মিউজিয়াম, পাটনা চিড়িয়াখানা, তারামণ্ডল আর ইসকন মন্দির, সঙ্গে কিছু এক্সক্লুসিভ পেট পুজো। 1917 সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই মিউজিয়ামকে একসময় বিহারের গর্ব বলা হতো। পাটনা মিউজিয়াম। মিউজিয়ামের স্থাপত্যে মুঘল ও রাজপুত শৈলীর সুন্দর মিশ্রণ দেখা যায়। ভেতরে প্রবেশ করলে যেন সময়ের চাকা কয়েক হাজার বছর পিছিয়ে যায়। সংরক্ষিত রয়েছে মৌর্য ও গুপ্ত যুগের নিদর্শন। মিউজিয়ামের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো দিদারগঞ্জ যক্ষী। আমাদের টিকিট কাটা হয়ে গেল 100 টাকা করে অ্যাডাল্টদের জন্য। এই যে দুটো কাটলাম 200 টাকায়, আর বাচ্চাদের জন্য কিন্তু 50 টাকা। এর খুব কাছেই বিহার মিউজিয়াম। 2015 সালে উদ্বোধন হওয়া এই সংগ্রহশালা ভারতের অন্যতম আধুনিক মিউজিয়াম হিসেবে পরিচিত। শুধু পুরনো জিনিস প্রদর্শন নয়, ডিজিটাল প্রযুক্তি, আলো, শব্দ এবং ইন্টারঅ্যাক্টিভ গ্যালারির মাধ্যমে এখানে ইতিহাসকে জীবন্ত করে তোলা হয়েছে। যদি আপনার সঙ্গে ছোট বাচ্চারা থাকে তাহলে তাদের জন্যও আলাদা শিশু গ্যালারি রয়েছে। বিহার মিউজিয়ামে কিন্তু বিভিন্ন রকম আর্ট এক্সিবিশন চলতেই থাকে, যেমন এখন চলছে ভোজপুরি চিত্রকলা প্রদর্শন। তবে শোনা যায় ইদানিং এক আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে দুই মিউজিয়ামকে যুক্ত করার কাজ চলছে, যাতে একবার টিকিট কেটে দুটি মিউজিয়ামকে ঘুরে দেখা যায়। সত্যি বলতে ইতিহাস জানতে চাইলে পাটনা মিউজিয়াম ও বিহার মিউজিয়াম দুটি অবশ্যই দেখা উচিত। এবার আমরা পৌঁছে গেছি সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যানে, যা পাটনা চিড়িয়াখানা নামেও পরিচিত। প্রায় 150 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি বিহারের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, চিতাবাঘ, জলহস্তী, গন্ডার, হাতি, জিরাফ, জেব্রা, কুমির, ভাল্লুক এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। চিড়িয়াখানার মধ্যেই রয়েছে একটি সুন্দর হ্রদ,
যেখানে নৌকা ভ্রমণের ব্যবস্থাও আছে। এবার চলুন মহাকাশের জগতে। এটি হলো ইন্দিরা গান্ধী তারামণ্ডল, যা স্থানীয়ভাবে পাটনা প্ল্যানেটোরিয়াম নামেও পরিচিত। ভারতের অন্যতম বৃহৎ প্ল্যানেটেরিয়াম হিসেবে এটি বহু বছর ধরে বিজ্ঞান প্রেমীদের আকর্ষণের কেন্দ্র। এখানে বিশেষ শোয়ের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি, গ্রহ নক্ষত্রের গঠন, সৌরজগৎ, ব্ল্যাক হোল এবং মহাকাশ অভিযানের নানা বিষয় সহজ ভাষায় দেখানো হয়। পাটনা ইস্কন মন্দির, যা শ্রী শ্রী রাধা বাঁকে বিহারীজি মন্দির নামে পরিচিত, এটি পাটনা তারামণ্ডলের খুব কাছে অবস্থিত। 2022 সালে অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে উদ্বোধনের পর থেকেই এটি পাটনার অন্যতম প্রধান দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করে। তবে এখানে আসার সেরা মুহূর্ত হলো সন্ধ্যের সময়। ইস্কন থেকে হেঁটে তারামণ্ডল আসার পথেই পড়ে পাশাপাশি দুটো বিখ্যাত দোকান, ওল্ড চম্পারন মিট হাউস এবং রাজুজি চম্পারন মিট হাউস। এখানকার আহুনা মাটন ও মাটন স্টু জাস্ট লাজবাব। আজ পাটনায় আমাদের শেষ দিন। এবার আমরা ফিরে যাব প্রাচীন পাটলিপুত্রের ইতিহাসে। আমাদের পরবর্তী গন্তব্য দুটি এমন জায়গা যেগুলি সরাসরি মৌর্য সাম্রাজ্য এবং সম্রাট অশোকের যুগের সঙ্গে যুক্ত। পৌঁছেছি পাটনার সবচেয়ে রহস্যময় ও ঐতিহাসিক স্থানগুলোর একটি, আগাম কুয়া। এই কুয়াটির ইতিহাস সম্রাট অশোকের সঙ্গে জড়িয়ে রয়েছে। অনেক ইতিহাসবিদদের মতে এটি মৌর্য যুগের নির্মাণ এবং এর বয়স 2000 বছরেরও বেশি। একটি জনপ্রিয় কিংবদন্তি বলে সম্রাট অশোক সিংহাসনে বসার আগে তাঁর বিরোধী ভাইদের হত্যা করেছিলেন এবং তাদের দেহ এই কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল। যদিও এই কাহিনীর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। একই চত্বরে রয়েছে জাগ্রত মা শীতলার মন্দির। এবার চলুন কুমড়াহার প্রত্নতাত্ত্বিক উদ্যানে। আপনি যদি জানতে চান প্রাচীন পাটলিপুত্র শহরের আসল নিদর্শন কোথায় দেখা যায়, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনাদের তালিকায় থাকা উচিত। এখানে খননের সময় মৌর্য যুগের বিখ্যাত 80টি স্তম্ভের সভাগৃহের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। অনেক গবেষকের মতে এটি সম্রাট অশোকের রাজপ্রাসাদের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। আজ এখানে সংরক্ষিত স্তম্ভের ভিত্তি, প্রাচীন ইটের কাঠামো এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে সহজেই কল্পনা করা যায় একসময় কত বিশাল ও সমৃদ্ধ ছিল পাটলিপুত্র। ইতিহাস প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে পাটনার অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। শেষ বাপুজি টাওয়ার। বাপুজি টাওয়ার হলো জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ভারতের প্রথম তামাবৃত স্মারক স্থাপত্য ও জাদুঘর। এটি 120 ফুট উঁচু এবং 6 তলা বিশিষ্ট একটি আধুনিক ভবন। টাওয়ারের বাইরে প্রায় 42,000 কেজি তামার পাত ব্যবহার করা হয়েছে। ভিডিও শেষ করার আগে কয়েকটি দরকারি কথা। পাটনা ঘোরার সেরা সময় ভীষণ গরমে আসবেন না। কতদিন সময় লাগবে? সমস্ত স্পট ঘুরতে হলে 3 দিন লাগে। হোটেল কোথায় নেবেন? স্টেশন থেকে ফ্রেজার রোড যাবার পথে বেশ কিছু বাজেট হোটেল রয়েছে। সাইট সিইং কিভাবে করবেন? 3 থেকে 4 জনের গ্রুপ হলে র্যাপিডো বুক করা সস্তার হবে। কি খাবেন? পাটনার জনপ্রিয় খাবারগুলোর ওপর আমাদের একটা এক্সক্লুসিভ এপিসোড রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আশা করি আজকের এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে।